এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। অনেক দিনই হলো আমি ভিডিওটা বন্ধ রেখেছিলাম, তার বিশেষ দুটো কারণও আছে। তো সেই কারণটা না হয় আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। যাই হোক, আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর ঠাকুরের কৃপায় আমি আর সোনামাও এখন বেশ ভালো আছি। এখন মিনিমাম ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 7টা মতো বাজবে। এই মুহূর্তে আমার জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা হয়তো আগেও ভিডিওতে আমার দেখতেন যে আমি সকাল সকালে একটু জামা কাপড় কেচে নিতাম, তবে শীতকালে একটু দেরি করেই কাচি। তখন শীতকালে বেশি সকাল উঠতেও পারি না, আর আমি উঠলে সোনামাও উঠে পড়তো, তো সেই কারণে শীতকালে একটু দেরি করে কাচতাম। তবে আবার যখন থেকে হালকা গরম গরম ওয়েদার হয়েছে, তখন থেকে আমি আবারও সকাল সকাল কেচে নিই। কারণ সোনামা এই টাইমে ঘুমিয়ে থাকে, তো আর সোনামা এখন মিনিমাম ওই 8টা 8:30টার মতো ঘুমিয়ে থাকে। তো সেই কারণে আমার এই জামা কাপড় কাচাকুচি করতে একটু বেশি সুবিধা হয়। জামা কাপড়গুলি সকাল করে কাচাকুচি করে নিলে বেশ ভালো শুকিয়েও যায়, জানেন তো, কিছুক্ষণের মধ্যে। আর এখন সকালের রোদ্দুরটা এই দিকেই আসে। তো যাই হোক, বিশেষ কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আর সোনামায়ের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। সোনামায়ের তো তখন মাসে 2বার 3বার করে জ্বর চলে আসছিলো, ঠান্ডা লেগে যাচ্ছিলো। তো ওকে সামলাতে সামলাতে আর সংসারের কাজ সামলাতে সামলাতে আমি আর ভিডিও করতে পারছিলাম না। তো সেই কারণে বিশেষ করে ভিডিওটা অফ রেখেছিলাম। তো যাই হোক, দাঁড়ান, ওই যে সোনামায়ের বেনারগুলি মিললাম, ওগুলোর মাঝখানটাতে একটা ইট চাকা দিলাম। তো সাইডগুলি যদি আমি কিছু না দিই না, তাহলে ওই ব্যানারগুলি উড়ে যায় আর শুকোতে যায় না। তো সেই কারণে বিশেষ করে ওই ছোট ছোট একটু কাঠের মতো ছিল, ওই কাঠগুলি দুটো সাইডে দুটো দিয়ে দিলাম, তাহলে বাতাসে আর উঠবেও না, আর রোদ্দুরটা দিলে বেশ ভালো পরিমাণে শুকিয়ে যাবে। নদীর এই মুহূর্তে রোদ্দুর বেরিয়ে যায়, তবে আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে, তো সেই কারণে এখনও পর্যন্ত রোদ্দুর বেরোয়নি। আশা করছি একটু বেলা করে রোদ্দুর দেবে। তো যাই হোক, ওই সাইডে আমার এমনি সব কিছু মেলা কমপ্লিট হয়ে গিয়েছে। এই সাইডেও বেশ ভালো পরিমাণে রোদ্দুরটা আসে, সেই কারণে এই সাইডে আমি সোনামায়ের ছোটো ছোটো জামা প্যান্টগুলো দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ব্লাউজটা ওই সাইডে দিয়েছিলাম, তো দেখলাম যে না না, ব্লাউজটা এই সাইডেই দিই। ওই সাইডে মোটা মোটা প্যান্টগুলো আর গেঞ্জিটা দিলাম, যাতে সোনামায়ের জামাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো জামা কাপড় মিলে দিয়ে চলে এলাম। এই মুহূর্তে বাড়ির সেই রকম কোনো কাজ নেই, কারণ সকালের বাসি পার মাই সেরে রাখে। তো মা আজকে বললো যে মাঠ যাবে, তো মাকে বললাম ঠিক আছে তুমি মাঠ চলে যাও, আমি না হয় ঘাটাতে জালটা দিয়ে দেবো। মায়ের কাজের মধ্যেই ঘাটাতে জাল দেওয়াটাই বাকি রয়েছে। তো ভাবলাম যে দুটি কত মুড়ি খেয়ে নিই, তারপরে না হয় ঘাটায় জালটা দেবো, কারণ আমার সকালেই মুড়ি খাবার অভ্যাসটা রয়েছে। আপনাদের কাদের কাদের রয়েছে জানাবেন তো। আমার আবার এমন অভ্যাস হয়ে গিয়েছে, যেদিন একটু উপোস কাপাস দিতে হয় সেদিন আমার প্রচণ্ড পরিমাণে পেটটা ব্যথা করে, কেন জানি না। এই সকালেই খাবারটা খেয়ে নিই, তো মিনিমাম ওই 6:30 7টার মধ্যে সোনামা যেদিন উঠে পড়ে সেই দিন ওই 8টা 8:30 মতো বেজে যায়। তবে তার বেশি আমি দেরি করি না, সকালেই আমি দুটি কত মুড়ি খাবার চেষ্টা করি। আর আমি সকালের মুড়ি খাবারটা দুধটা দিয়েই আমি কমপ্লিট করি, যেহেতু বাড়িতে দুধ রয়েছে। আর দুধ যদি না থাকে সেই দিনকে চা দিয়ে আর না হয় খেয়ে নিই। তো যাই হোক, চলুন সকালের মুড়ি খাবারটা সেরে নিই। তার আগে এই রান্নাঘরটা আমি দিয়ে যাই, কারণ আমাদের বাড়িতে বিড়ালের উৎপাতটা একটু বেশিই রয়েছে। মাত্র আবার রান্নাঘরটা দিলেও হবে না, তার সাথে এই পিঁড়েটিও দিতে হবে, কারণ ওই কোপাটিতে অল্প পরিমাণে ফুটো রয়েছে, ঢুকে যেতে পারি। আমাদেরকে তো বললামই যে মা আজকে মাঠ যাবে বললো, তো সেই কারণে আমিই বললাম তুমি চলে যাও, আমি না হয় ঘাটায় জালটা দিয়ে দেবো। তো এই মুহূর্তে আমার মুড়ি খাবার কমপ্লিট হয়ে গিয়েছে। টুকিটুকি আর কটা বাসনপত্র ছিল, ওগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখনও পর্যন্ত সোনামা ওঠেনি, আর এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 7টা 20 মতো বাজবে। তো এখন তার সেরকম কোনো কাজ নেই, ঘাটায় জালটা দিয়ে নিই, তারপরে না হয় ঠাকুমার সাথে যদি কটা সবজিপাতি বানাতে হয় বানিয়ে নেব। আমি তো বেশিরভাগ ঘাটার জালটা দিয়ে থাকি, তবে মা যেদিনকে দেয় না, সেদিনকে এই মটর কলাইয়ের যে খাড়িগুলি রয়েছে শুধুমাত্র এই খাড়িগুলি করেই দেয়। আর আমরা যদি ঘাটায় জাল দিই এই বাসারে দিয়ে দিই, কারণ আমাদের শুধুমাত্র এই ঘাটায় জাল দিলে চলবে না, আমাদের যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে। আজকে দিদিভাই নেই, দিদিভাই বাপের বাড়ি গিয়েছে, আমি বা দিদিভাই যেই মানে ঘাটায় জাল দিই বাঁশগুলো দিয়ে দিই। তো এই মাত্র বাবা এই কাঠগুলি নিয়ে এলো, তো বেশিরভাগ কাঠেই রান্না হয়, আপনারা সকলেই জানেন। তবে এই ঘাটাটা মা টুকিটাকি জ্বালনেই করতে পছন্দ করে, তাছাড়া ওই জ্বালনগুলো তো শেষ হবে না বলুন, আমরা যেহেতু কাঠে রান্না করি তাহলে ওই জ্বালনগুলো তো শেষ করতে হবে। তো সেই কারণেই বিশেষ করে মা ওই জ্বালানিতেই এই ঘাটাটা সেদ্ধ করে নেয়। যাই হোক, চলুন এইদিকে না হয় ততক্ষণকে ঘাটাটা সেদ্ধ হোক, এইদিকে এই কাঠগুলি এলোমেলো রয়েছে, এগুলো না হয় জায়গা মতো রেখে দিই। আমাদের যে কাঠের ঘরটি রয়েছে আপনারা তো সকলেই দেখেছেন এর আগের ভিডিওগুলিতে, ওই ঘরটিতেই রেখে দেবো, কারণ এই রান্নার শালটা যদি একটু অগোছালো থাকে তাহলে রান্না করতেও মন বসে না, আর কেউ যদি আসে বেশ দেখতেও ভালো লাগে না। তো সেই কারণে এগুলো জায়গা মতো রেখে দিই, রান্নার সময় না হয় একটা একটা করে বার করে বেড়ে আমি ঠিক রান্না করে নেব। তো যাই হোক, এইখানটা কাঠগুলো রেখেছিল বলে একটু বেশ নোংরা
নোংরা হয়েছে, আর ওইদিকে আমি মটর খাটি এগুলো নামিয়েছিলাম বলে একটু নোংরা হয়েছে। তো বাসি ঘরটাও ঝেটানো হয়নি, একবারে ভাবলাম যে বাসি ঘরটাও ঝেটিয়ে নিই। 8টা বাজতেই যাচ্ছে, এরপরে না হয় রান্নাটাও চাপিয়ে দেবো। যেহেতু সোনামা উঠলে সোনামায়ের পেছনে আমাকে মিনিমাম আধ ঘন্টার থেকে ওই 45 মিনিট মতো টাইম দিতে হয়। ওকে উঠিয়ে ব্রাশ করানো, খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, আবার খাবার খাওয়ানোর মিনিমাম 10 মিনিট পরেই এখন আবার পটি করে দিচ্ছে। তো সেই কারণেই আমি ও ওঠার আগে রান্নাটা বিশেষ করে চাপিয়ে দিই। এখন যেহেতু দিদিভাই নেই, দিদিভাই থাকলে দিদিভাই চাপিয়ে দেয়। যাই হোক, আপনাদেরকে তো আর একটা কারণ বলা হয়নি যে কিসের জন্য আমি ভিডিওটা ছাড়িনি। আর এরকম ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, কারণ এই ভিডিও দিতে দিতে যদি আজকাল বন্ধ করে দেওয়া হয়, যে ভিডিও ছাড়ে তারও আফসোস হয়, তার চ্যানেলটারও তো মানে অনেকটা লো হয়ে যায়। তো আমি বিশেষ করে দিতে পারিনি, কারণ বললামই তো যে সোনামায়েরও শরীরটা খারাপ ছিল, সোনামাকে একটু টাইম দিতে হচ্ছিল। আর আমারও সেই যে পাটা ব্যথা করছিল, আপনারা সকলেই হয়তো ভিডিওতে দেখেছেন, ওই পাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা বেড়ে গিয়েছিল। ডাক্তারে একদম পুরো বেড রেস্ট বলেছিল। তো আমি মিনিমাম ওই 10 থেকে 15 দিন মতো বাপের বাড়িতে ছিলাম। তো বেড রেস্টেই ছিলাম, আর পাটা মাঝে মাঝে এমন হয়ে যাচ্ছিলো, পুরো অবশ হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে আমি একটু আস্তে আস্তে এই কাজগুলো করছিলাম। তো সেই কারণে বিশেষ করে সোনামায়ের পাপা বলছিল যে কিছুদিন ভিডিওটা অফ রাখো, নিজেকে একটু রেস্ট দাও, আর সোনামাকেও একটু টাইম দাও। তো সেই কারণে বিশেষ করে এতদিন ভিডিওটা দিতে পারিনি। আর এই মুহূর্তে সোনামাও একটু ভালো রয়েছে, আমার পাট ব্যথাটাও অনেকটাই কমেছে। এই যেদিন একটু কাজের প্রেশার বেড়ে যায়, ছাদে একটু বেশি ওঠানামা হয়ে যায়, সেই দিন অল্প পরিমাণে ব্যথা করে। তাছাড়া এই মুহূর্তে আমার পা ব্যথাটা ভালোই রয়েছে। তো সেই কারণেই ভাবলাম যে যেহেতু আমি আরম্ভ করেছিলাম, না হয় ভিডিওটা কন্টিনিউ করে যাই। আর আমি অনেকজনের ভালোবাসা পাচ্ছিলাম, জানেন তো, ওই ভালোবাসাগুলোই আমার বেশি ভালো লাগে, ওই কিছু কিছু মানুষের সুন্দর সুন্দর কমেন্টগুলো। আশা করছি আবারও ওই ভালোবাসাটা পাবো। মর্নিং বেটু, ওই ও বেটু, বেটু গো, ওই টুকি, তোমাকে আজকে মিমিরা দেখবে, তুমি কত বড় হয়ে গেছো। কি দেখছো, পায়ে টুকু পড়েছো? ও বাবালে, আমার ছোনা মাথা পায়ে টুকু পড়েছে গো। না, সোজা হও, সোজা হও। ও বাবালে, আমার পুচুটার এখনো ঘুম ভাঙেনি গো, আমার পুচুটা এখনো ঘুম ভাঙেনি। আমার পুচুটার আবার চুল কেটে দিয়েছি নাকি গো, বলে। ও মা, ও ঠিক আছে, কলে নেবো, কলে নেবো। আর তোমার পায়ের টুকুগুলো দেখিয়ে দাও তো, কেমন টুকু পড়েছে সবাইকে। এই দেখো আমার পুচু টুকু পড়েছে, এই দেখো টুকু পড়েছি আমি, বলে দাও তো, হাই করে দাও তুমি মিমিদেরকে, মিমিদেরকে টাটা করে দাও, টাটা টাটা। বলে এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 8টা 10-15 মতো বাজে। এই মুহূর্তে সোনামা উঠল। তো এখন এতটাই দুষ্টু হয়েছে কি বলবো, এখন তো মোটেও কলে থাকতে খুঁজে না, আর অনেকটাই বড় হয়ে গিয়েছে। মাঝে অনেকটা টাইম গ্যাপ দিয়েছি আমি ভিডিওতে, তো তার কারণটাও আপনাদেরকে বলেছি। তো তার জন্য আমি অনেকটাই দুঃখিত। আর এখন মানে এবারে কন্টিনিউ চালিয়ে যাব ভেবেছি ভিডিওটা, সোনামায়ের জন্য, আমার দুজনকার শরীরের জন্যই এটা মানে আমি কন্টিনিউ করতে পারিনি। তো এরপরে ভেবেছি কন্টিনিউ করব, আর সোনামায়ের ছোটোখাটো দুষ্টু মিষ্টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আমার তো ডেলি ব্লগ শেয়ার করবই। তো যাই হোক, চলুন, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ও এখন এমনি টাইমেই উঠে, জানেন তো, রাত্রে মিনিমাম ওই 2-3 ঘন্টা মতো জেগে থাকে, তারপরে ওই মিনিমাম 4:30-5টার থেকে একদম এই সকাল 8টা-8:30 পর্যন্ত ঘুমায়। তো আমার একদিক থেকে সুবিধা হয়, সকালে ঠান্ডাটাও ওকে লাগে না, আর আমার সকালে মানে টুকিটাকি যে কাজগুলো থাকে ওগুলো সেরে নেওয়া হয়, আর রান্নাটাও চাপিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু আমি অলরেডি ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপাচ্ছি, তখনই সোনামায়ের পাপা হাঁক দিল যে সোনামা উঠে পড়েছে। ওকে এরপরে প্রথমে ব্রাশ করাবো, তারপরে না হয় খাবারটা খাইয়ে দিই। তো যাই হোক, চলুন, আপনাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে। ঘড়ির কাটায় মিনিমাম ওই 9টা 10-15 মতো বাজবে। আপনাদেরকে তো বললামই যে সোনামা যদি উঠে, ওর পেছনে আমাকে মিনিমাম আধ ঘন্টা মতো টাইম দিতে হয়। তো এই মুহূর্তে আমি ওকে খাইয়ে, ওষুধ খাইয়ে একবার মায়ের বাড়ি পাঠিয়েছি। ওইখানে কিছুক্ষণ থাক, আমি না হয় বাটাবুটিটা কমপ্লিট করে দিই, তারপরে না হয় ওকে আনতে যাব, তাহলে এনে পরে ওকে টাইম দিতে পাবো, আর আমার রান্নাটাও চাপাতে সুবিধা হবে। আমাদের বাড়িতে নতুন 2টো সদস্য এসেছে, ওই যে একটা ফ্রিজ আর 2 নাম্বার হচ্ছে মিক্সিটা। তো এই দুটো আনতে আমাদের বেশ সুবিধা হয়েছে। ফ্রিজটা
গ্যাসটা খুব যে ভীষণ কাজে লাগে তা কিন্তু নয়, তবে এই মিক্সিটা আমাদের ভীষণই কাজে লেগেছে। আর ওই যে ছোটো ছোটো কোয়াগুলো দেখলেন, ওগুলো কিন্তু পেঁয়াজ নয়, কিছুটা পেঁয়াজ আর কিছুটা হচ্ছে নতুন রসুন। তো ঠাকুমাই ওগুলো ছাড়িয়ে দিয়েছে। রসুন, আদা, পেঁয়াজ আর জিরে একসাথে পেস্ট করে নিচ্ছি। আজকে ওই এঁচোড়ে আলুতে তরকারি হবে, ওই তরকারিটার জন্যই বিশেষ করে পেস্ট করছি। তো দুটো তরকারি আছে যেগুলো একটু মশলাগুলো পেস্ট করলে বেশ ভালো রান্নাটা হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর যেহেতু এখন একা হাতে রয়েছি, তো সেই কারণে বিশেষ করে পেস্ট করে নিচ্ছি। দিদি ভাই আর আমি থাকলে যদি ফাঁকা পাই শিলেই বেটে নিই, কারণ শিলে মশলা বাটার একটা স্বাদই আলাদা। তো সেই কারণে টুকিটাকি যে জিনিসগুলো হয় সেগুলো আমি আর দিদি ভাই শিলেই বাটার চেষ্টা করি। তো যাই হোক, এইদিকে মশলা বাটা হয়ে গিয়েছে, ওইদিকে আবার মা ফোন করেছে, দেখি কি বলছে। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 10:30টার মতো বাজছে। এই মুহূর্তে আমার তরকারি এরা চাপছে, শুধুমাত্র ভাতটা নামিয়ে আমার কড়াই বন্ধ ছিল। কারণ ওই যে বললাম না, মা ফোন করেছিল যে সোনামা নাকি পটি করেছে, তাড়াতাড়ি আয়। মা সেই মুহূর্তে স্নান করতে ঢুকেছিল। মা একটা ওই পাশের কাকিমাদের বাড়িতে দিয়ে এসেছিল। রান্না বান্না সব ছেড়ে ছুড়ে কড়াইটা নামিয়ে পরে আমি আবার গিয়েছিলাম ওই পটিয়ারে বাগিয়ে সোনামাকে নিয়ে এসে পরে ওকে খাবার খাইয়ে এই মুহূর্তে ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে গরম রেখেছে, ও রোদে রোদে ঘুরবে, তো সেই কারণে ওর শরীরটাও আরাম হবে আর আমি তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিতে পাবো, ও উঠলে পরে স্নান আরে করাতে পাবো। আর আজকে তরকারির মধ্যে হচ্ছে আলু বাটনা ভাজা হবে আর এঁচোড়া আলু তরকারি হবে আর পেঁপে ছেঁচকি হবে। এখন মাঠ থেকে যদি পেঁপে আনা হয় তবেই হবে, তাছাড়া কিন্তু এই আলু বাটনা ভাজা আর ওই এঁচোড়া আলু তরকারিটাই হবে। তবে আমি আলু সেদ্ধটা করে রেখে দিয়ে গিয়েছিলাম জানেন তো, তো সেই কারণে সোনামাকে ঘুম পাড়িয়েই আমি আলুটা ভেজে নিতে পারছি। আপনাদের কার কার এই আলু বাটনা ভাজাটা খেতে ভালো লাগে জানাবেন তো। আমার আর দিদি ভাইয়ের তো মোস্ট ফেভারিট তরকারি হচ্ছে এই আলু বাটনা ভাজা। আর একটু তেল দিয়ে যদি মচমচে করে ভাজা হয় সেটা তো আর কোনো কথাই হবে না, গরম গরম খেতে দারুণ লাগে। আলু বাটনা ভাজাটি একটু কম জালে করতে পারলে বেশ ভালো হয়, তাহলে বেশ মুচমুচে করে ভাজা যায়। এই যে একটি আলু আমি তুলছি, এই আলুটির মতো যদি লাল লাল একটু হয় তবেই জানবো যে আমাদের আলু বাটনা ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আর একবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিলে দিয়েছিলাম। এই যে এই মুহূর্তে বেশ ভালো মতো আমার আলু বাটনাটা ভাজা হয়ে গিয়েছে। যাই হোক, চলুন এই মুহূর্তে আমি আলু বাটনার ভাজাটা নামিয়ে দিই, তারপরে না হয় এঁচোড়ের তরকারিটিও বসিয়ে দেবো। এখনও পর্যন্ত পেঁপে আসেনি, তবে আজকে আমার মনে হচ্ছে রান্নাটা করতে একটু দেরি হয়ে যাবে, কারণ পেঁপেটা আবার সেদ্ধর ব্যাপার রয়েছে। তো যাই হোক, আপাতত ওই এঁচোড়ের তরকারিটাই তো বসাই। তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে, লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। আর টমেটোটা না পেস্ট করতে ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে গোটা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। যেহেতু মশলাটা পেস্ট রয়েছে, তো সেই কারণে টমেটোটা তাড়াতাড়ি গলিয়ে নিই, তারপরে না হয় মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটিও দিয়ে দিলাম এই মুহূর্তে। এরপরে পরিমাণ মতো টুকিটাকি যে মশলাগুলি দেওয়া হয় ওই মশলাগুলি দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। আমাদের বাড়িতে খুব একটা লঙ্কার গুঁড়ো এখন ব্যবহার হয় না, তো তবুও আজকে এঁচোড়ে তরকারি হচ্ছে, তো সেই কারণে অল্প পরিমাণে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এটা অল্প পরিমাণে ঝালও হয় আর বেশ ভালো মতো কালারও হয়। তো যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে না হয় এঁচোড়ে আলু সেদ্ধ করে রেখেছি ওই সেদ্ধটাও না হয় দিয়ে দেবো। এই যে এই মুহূর্তে বেশ মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে আর এত সুন্দর ঘ্রাণ উঠেছে না কি বলবো। মা এসেছে, মা বলছে মশলাটা কিন্তু দারুণ সেন উঠছে। তো যাই হোক, এঁচোড়টা তো গোটা গোটা রেখেছি আর কিছু আলুও গোটা গোটা রেখেছিলাম, আর বেশিরভাগ আলুটা একটু ম্যাশ করে দিয়েছি, যেহেতু এঁচোড়ে আলু তরকারিটা খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না। আর আজকে যেহেতু ডালও হচ্ছে না, তো সেই কারণে ভীষণ যে গ্রেভি গ্রেভি করবো তা কিন্তু নয়, আর ভীষণ ঝোল ঝোল করবো তা কিন্তু নয়। তো সেই কারণে অল্প পরিমাণে ম্যাশ করে দিয়েছি যাতে একটুকু মোটা মোটা তরকারিটা হয়। তো যাই হোক, কষানোর সাথে সাথে একটু নুনও দিয়ে দিচ্ছি। ওই এঁচোড়ে আলু সেদ্ধর সাথেও কিন্তু আমি অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, যাতে ওই এঁচোড় আলুটার মধ্যে ভালো পরিমাণে নুনটা ঢুকে যায়। কারণ এই কষানোর সময় খুব একটা তো বেশ ভালো পরিমাণে নুন মশলা ঢুকবে না, তো সেই কারণে ওই সেদ্ধর সময়তে আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম। এই যে মিনিমাম ওই 3 থেকে 4 মিনিট মতো কষালাম, তারপরে এই যে এই মুহূর্তে বেশ কষানোটা ভালো পরিমাণে হয়ে গিয়েছে, তলায় লেগে যাচ্ছে। এরপরে আমি ভাতের সাথে খাবো বলেই অল্প পরিমাণে কষাটা তুলে রাখলাম, এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আপনাদেরকে তো বললামই যে খুব একটা বেশি জল দেব না, তো অল্প পরিমাণে দিলাম আর অল্প পরিমাণে দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। আর অল্প পরিমাণে চিনিও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখানো হয়নি। এই যে এই মুহূর্তে বেশ ভালো মতনই ফুটে গিয়েছে। এই মুহূর্তে ঠাকুমাও স্নান করে চলে এসেছে। ঠাকুমা যেহেতু মুড়ি ভাতে একসাথে খায়, তো সেই কারণে মুড়িটা দিয়ে এসেছি, এরপরে ভাতটা দেবো। তো তার আগে দাঁড়ান একটু তরকারিটা টেস্ট করে দেখি নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো যতটা ভেবেছিলাম
ভেবেছিলাম যে একটু চাপ চাপ করব, অতটাও হয়নি জানেন তো, একটু বেশি পরিমাণে ঝোলটা হয়ে গিয়েছে। আর ঠাকুমাই বিশেষ করে এই তরকারিটা একটু ঝোল ঝোল পছন্দ করে না। তো যাই হোক, দেখাই যাক ঠাকুমা কী বলে। তো ঠাকুমাকে খেতে দিয়ে আমিও অল্প পরিমাণে খেলাম। ওই খাওয়ার টাইমে জালটা বার করে দিয়েছিলাম, ওই আঁশটিতেই অল্প পরিমাণে বুক বুক করে ফুটেছে। তো এই মুহূর্তে দেখছি একটু চাপচাপি হয়ে গিয়েছে তরকারিটা, ওই যে একটু আঁশটিতে ফুটেছিল, তো সেই কারণে একটু চাপচাপ হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলছি, আজকে এঁচোড়ের তরকারিটা একদম দুর্দান্ত লাগছে জানেন তো, দারুণ লাগছে। ছোটো বাটিতে রাতের জন্য রাখছি, তো তলাটিতে দেখছি আবার বেশিরভাগ আলুই পড়ে গিয়েছে। তো সেই কারণে আলুটা এই দুপুরের বাটিটিতে অল্প পরিমাণে কেটে রাখলাম, আর ওই বাটিটা থেকে অল্প পরিমাণে ঝোলটা রাখলাম। রাতে খুব একটা কেউ বেশি খায় না, তো সেই কারণে দুপুরের জন্যই একটু বেশি পরিমাণে রেখে দিলাম। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 11:30 মতো বাজে। এই মুহূর্তে মা মাঠ থেকে নিয়ে এলো পেঁপেগুলি, আর পেঁপে চিচকি না করলে ওই দুটো তরকারি ভাত দিয়ে কাউকে খেতেও দিতে মন যাবে না। তো এইদিকে না হয় পেঁপেটা সেদ্ধ করতে দিয়ে ওইদিকে কটা মাত্র বাসনপত্র রয়েছে, টপ করে ধুয়ে নিয়ে চলে আসি। যেহেতু দেখলাম যে কচি পেঁপে, আর কচি পেঁপে সেদ্ধ হতে না একটু বেশিই টাইম লাগে। ওইদিকে মাও এসেছে, মা না হয় সোনামাকে স্নানটা করিয়ে দেবে, আর ঠাকুমাকে তো ওইদিকে খেতে দিয়ে চলে এসেছি। তো সেই কারণে এখন সেই রকম কাজও নেই। ওইদিকে না হয় পেঁপেটা সেদ্ধ হোক, আর এইদিকে না হয় আমি বাসনগুলো একটু তাড়াতাড়ি ধুয়ে নিই। খুব একটা বেশি তরকারি হয়নি, তো কিসের জন্য যে একটু দেরি হয়ে গেল আমি খুঁজে পেলাম না। ভেবেছিলাম যে আজকে 11টার মধ্যে রান্না কমপ্লিট করে দেবো, তবে ওই যে বাচ্চা ছেলের মা বলে না, তো সেই কারণে ওই সোনামাকে নিয়ে একটু বেশি দেরি হয়ে গেল। ওই মাঝখানটা মিনিমাম 1 ঘন্টার মতো গ্যাপ দিয়েছি। রান্নার যদি কড়াই না কামাই থাকে তবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তবে গ্যাপ দিয়ে দিয়ে যদি রান্না করা হয় তো সেই দিনে একটু বেশি দেরি হয়ে যায়। আজকে যেমন গ্যাপ দিয়ে দিয়ে রান্না করছিলাম, তো সেই কারণে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। আর এই বাটিগুলো না, এর আগের দিনে ওই বাসি তরকারি ছিল কিছু, ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বার করে, তো সেই কারণে ওগুলো ধুয়ে নিচ্ছি। আর ফ্রিজটাও একটু ভালো করে মুছে নিয়েছি, তবে ফ্রিজটা ডিপ ক্লিনিং করা হয়নি। যবের থেকে কিনেছে তারপর থেকে সেই রকম ডিপ ক্লিনিং করা হয়নি। কিছুদিন আগেই আমাদের নামঘর গিয়েছে, তো ওই নামঘরে মিষ্টির রস আরে পড়েছে, ভেবেছি ভালো করে ডিপ ক্লিনিং করব, তবে আর করাই হচ্ছে না। কালকে যদি সময় পাই তবে করে দেবো, না হলে আজকে যা দেরি হয়েছে, আজকে করতে গেলে আরোই দেরি হয়ে যাবে। আর সোনামাকে আমি দুপুরের খাবারটা এখন মিনিমাম ওই 12:30-12টার মধ্যে খাইয়ে থাকি, তো সেই কারণে একটু বেশি তাড়াতাড়ি লাগছে। যাই হোক, সোনামাকে তো ওইদিকে স্নানটা করে দিচ্ছে, না হয় এইদিকে বাসনপত্রগুলি ধুয়ে পড়ে ওইদিকে নাতাটা দিয়ে দেবো, তারপরে না হয় স্নান করতে চলে যাব এসে পড়ে, তাহলে সোনামাকে স্নানটা করাতে পাবো। তো যাই হোক, এইদিকে আমার সব বাসনপত্র ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। প্রেশার কুকারটা ধুয়ে রেখে দিই। ওইদিকে লাল বালতিটিও এনেছি, একটু টাটকা জল নিয়ে যাই, না হলে কেউ খেতে এলে একটু জল দিতে পাবো না, তো সেই কারণে বিশেষ করে জলটা নিয়ে যাই এই মুহূর্তে। বালতিটির মধ্যে একটা ছোট মতো চামচ ছিল জানেন তো, ওইটা আবার খেয়াল করিনি, যখন বালতির জলটি ঢাললাম তখন খেয়াল করলাম। আর ওই চামচটিতেই সোনামাকে আমি বেশিরভাগ খাবারটা খাইয়ে থাকি। তো যাই হোক, চামচটা চোখে পড়েছে, ওইটাই ভালো, না হলে আবার গলির দিকে চলে গেলে ওই চামচটা নিতে ইচ্ছা করতো না। সকাল থেকে যতই কলপাড়াটা পরিষ্কার করি না কেন, মানে এই সে আসা যাওয়া করে করে কলপাড়াটা ঠিক নোংরা হয়ে যায়। আমি, দিদিভাই, মা অনেকবারই সবাই পরিষ্কার করে, তবে কলপাড়াটা ঠিক নোংরা হয়ে যায়। এই যে আমি পরিষ্কার করে দিয়ে গেলাম, আবারও কিছুক্ষণ পর এসে দেখব কলপাড়াটা নোংরা হয়ে গিয়েছে। তো যাই হোক, একসাথে তো সবগুলো নিয়ে যাওয়া যাবে না, ওই জলের বালতিটার প্রেশার কুকারটি না হয় আগে রেখে দিয়ে আসি, তারপরে না হয় এই এক জাল বাসন রয়েছে এগুলি না হয় একবারে রেখে দিয়ে চলে আসবো। কি করছো মা? এগুলি হয়েছে, রুটি করবে না এখন মা? আর বলতেছে পেঁয়াজ বীজগুলো কই মা? এগুলো হচ্ছে আমাদের একদম চাষের রসুন, অনেকটাই ছোট ছোট হয়েছিল মা। এই রসুনগুলি দেখছেন, এগুলি সবকটি হলো আমাদের চাষের রসুন, তবে খুব একটা বেশি বড় বড় হয়নি, ওই মাঝারি হয়েছে, ছোট হয়েছে, ওই রকমই হয়েছে। অন্য বছর তো কোনো কিছুই হয় না, এই বছরে তবুও রসুন হয়েছে, হলুদ হয়েছে। আর সোনামায়ের পাপা নাকি আগে যখন পটল চাষ করতো, ওই পটল বাড়িতে আম আদা লাগিয়ে রেখেছিল, ওই আম আদাগুলিও বেশ ভালো পরিমাণেই হয়েছে। অন্য ভিডিওতে না হয় ওই হলুদ আর আম আদাটা দেখিয়ে দেবো। আজকে ছাদকে এলাম মাকে জিজ্ঞাসা করার জন্য যে মা এখন রুটি করবে কি, না হলে একবার সোনামা
মায়ের কাছে যাব, কারণ এই মুহূর্তে বিকেলের কাজ সব কিছুই কমপ্লিট করে দিয়েছি। আর সোনামাকে খাবার খাইয়ে অনেকক্ষণই মায়ের কাছে পাঠিয়েছি। আর আমি না গেলে সোনামা কোনো কিছুই খাবার খায় না, আর টয়লেটও করতে চায় না। তো আমি গেলে পরিমাণ মতো জল, একটু টুকিটাকি খাবারও খাওয়াতে পারি। তো সেই কারণেই ভাবছি একবার যাই। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো এই রসুনের তাড়িগুলি বেঁধে পড়ে আর ওই গৌমাতার কাছে গৌমাতার জায়গাটাও পরিষ্কার করতে রয়েছে। তো বললো ওই জায়গাটি পরিষ্কার করে দিয়ে এসে পরে না হয় রুটিগুলি করব। সাইডে যে কাপড়গুলি মেলা রয়েছে এলোমেলো করে, আপনারা তো জানেন যে আমাদের ডেকোরেটার্সের বিজনেস রয়েছে। তো ওই কারণে ওই চেয়ার টেবিলের কাভারগুলি আজকে কাচাকুচি করেছে, লিভারগুলো। তো ওরাই রোদ্দুরে দিয়েছে, এখনও পর্যন্ত তুলেনি, হয়তো একটু পরেই চলে আসবে, তুলে নেবে। তো এই যে রসুনের এইরকম করে আটি করে রাখি, একদিন পুরো রোদ্দুরটা দেয় খুলে পরে এইরকম একটা একটা করে আটি করে রেখে দেয়। তারপরে প্রত্যেক দিন বলতে মিনিমাম ওই 3 থেকে 4 দিন মতো রোদ্দুরে দেয়। না হলে ভিতরে একটা রস থাকে বলে, ওই রসটাতে যদি রেখে দেওয়া হয় তবে এই রসুনগুলো পচন ধরে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে রোদ্দুরে দেওয়া হয়। যাই হোক, মা তো বললো যে এখন রুটি করবে না, একটু দেরি হবে, ওই রসুনগুলি আরে বাগাবে আর পেঁয়াজ বীজগুলিও বাগিয়ে রাখলো। তারপরে ওইখানটা পরিষ্কার করবে, তারপরে ওই যে গৌমাতার কাছকে যাবে। তো সেই কারণে আমি ভাবলাম ততক্ষণকে না হয় ওই ময়দার ডেলিগুলি পাকিয়েই রাখি। যেহেতু সোনামাকে নিয়ে এখন কাজ করতে হচ্ছে, দিদিভাই নেই। তো সেই কারণে এক্ষুনি যদি সোনামা চলে আসে, সোনামা আবার কান্নাকাটি করবে। ও এই শরীর খারাপের পর থেকে না একটু কান্নাকাটিটা বেশি পরিমাণে করে, জানেন তো। এমন করে আমি কিন্তু জানি না, আগে কিন্তু সেই রকম একটা জ্বালাতো না। তবে এই কিছুদিন হলো শরীর খারাপের পর থেকে বেশি পরিমাণে জ্বালাতন করছে। মাঝে তো আবার কদিন বেশ পরিমাণে ভালো পরিমাণে বমিও করছিল। তো যাই হোক, অনেকজনকে জিজ্ঞাসা করছি, অনেকজন বলেছে নাকি যে শরীর খারাপের পর ছেলেরা একটু বেশি খিটখিটে হয়ে যায়, কেন জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে আশা করছি কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বেবিরাও যদি এমনি করে থাকে আশা করছি কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এইদিকে ময়দার নিচিগুলি কেটে রাখছি, তাহলে মা এলে আমি তাড়াতাড়ি বেলে দিতে পাবো। আর আমাদের যেহেতু কাঠের জালে এই রুটি আর হয়ে থাকে, সেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। মাও ভালো সেঁকতে পারে আর দিদিভাইও ভালো সেঁকতে পারে। আমি খুব একটা ভালো সেঁকতে পারি না, তো সেই কারণে আমি বেশিরভাগ এই লেচি কাটা লেচি বেলার দায়িত্বটাই পালন করে থাকি। যাই হোক, এদিকে আমার লেচি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে পাকিয়ে রেখে দিই। তবে এই লেচিগুলি পাকিয়ে রাখলে না, একটা পদ্ধতি করে রাখলে বেশ ভালো মতো থাকে, নাহলে একটার গায়ে একটা চিটিয়ে যায় না। এই যে লেচিগুলি আমি পাকিয়ে রাখছি, এগুলির উপরে যদি অল্প পরিমাণে আপনারা ময়দা ছিটিয়ে দেন, তাহলে এই লিচিগুলি আর গায়ে লাগবে না, একে অপরে বেশ ভালো পরিমাণে বেলাও যাবে আর তোলাও যাবে। তো সেই কারণে ওই একটা করে আমি লিচি এক ধাপ করে পাকিয়ে রাখি আর অল্প পরিমাণে ময়দা দিয়ে দিই, তাহলে বেশ লিচিগুলি ভালোও থাকে। আর আমি আগে থেকে পাকিয়ে রাখলে কোনো প্রবলেমও হয় না। যাই হোক, চলুন আজকের লিচিগুলি পাকাতেই আজকের ভিডিওটি শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আশা করছি এরপর থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন, আর আমিও দেওয়ার চেষ্টা করব। আর আমিও আশা করব যে আপনাদের কাছে আগের মতো আবার রেসপন্স পাওয়ার, এর থেকে ভালো রেসপন্স পাওয়ার। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।